বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেয়ার প্রত্যয়, বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা সই। বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক। ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনের আমেজ, একাডেমিক সংকট কেটে অধিকার নিশ্চিত হওয়ার আশা শিক্ষার্থীদের। গণতন্ত্র বিকাশের সুযোগ দেখছেন বিশ্লেষক। জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে ৭ম দিনের সাক্ষ্য গ্রহণ শুরু। রাজসাক্ষী মামুনকে হাজির আলাদা 2 মামলায় জিয়াউল ফরহাদ ট্রাইব্যুনালে। সড়ক অবরোধ করে বিক্ষোভ, বাগেরহাটে 4টি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে সর্বাত্মক হরতাল অবরোধ। বন্ধ দোকানপাট, দূরপাল্লার যানবাহন, দুর্ভোগে যাত্রীরা। এবং কাঁটা তার দিয়েও ক্যাম্পে রাখা যাচ্ছে না রোহিঙ্গাদের, জড়িয়ে পড়ছে মাদক ব্যবসা, অপহরণে। জনচাপে চতুর্মুখী সংকটে কক্সবাজার, শুরু হচ্ছে আন্তর্জাতিক সম্মেলন। সময় সংবাদের সঙ্গে আছে আমি রোজা চৌধুরী। বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে। সকাল 10টার দিকে হোটেল সোনারগাঁওয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন সফররত পাক পররাষ্ট্রমন্ত্রী। দুই দেশের মধ্যে বিভিন্ন বিষয়ে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়। বিকেল 4:15টায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। এর বাইরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গেও তার সাক্ষাতের কথা রয়েছে। রোববার রাতেই বিশেষ ফ্লাইটে ঢাকা ছাড়বেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। এর আগে সফরের প্রথম দিনেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গেও বৈঠক করেন তিনি। এই মুহূর্তে হোটেল সোনারগাঁওয়ে আছেন সহকর্মী জুম্মান সাদিক জ্যাভলিন। সরাসরি প্রথমে যাচ্ছে তার কাছে। জ্যাভলিন, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী একই সঙ্গে ইশাক দার তার দুদিনের যে সফর রয়েছে তার শেষ দিন আজকে, এবং আজকে সকাল 10টায় তারা মূলত বৈঠকে বসেন। যেই পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক, অর্থাৎ পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে তার যে বৈঠক, সেটি কিন্তু সকাল 10টায় শুরু হয়েছে এবং ইতোমধ্যেই সেই বৈঠকটি শেষ হয়েছে। বৈঠকে আমরা যতদূর এখনও পর্যন্ত খবর পেয়েছি মোটামুটিভাবে 6টি চুক্তি ও সমঝোতা স্মারক সেটি সই হয়েছে, এবং এইখানকার মধ্যে আমরা 2টি বিষয় এখনও পর্যন্ত জানতে পেরেছি। সরকারি এবং কূটনৈতিক পাসপোর্টধারী যারা রয়েছেন দুই দেশের, তাদের ভিসার ব্যাপারে যেটি রয়েছে যে ভিসাটি আর প্রয়োজন হবে না, তারা অন অ্যারাইভাল ভিসা আসলে এই 2টি পাসপোর্টের ক্ষেত্রে তারা গ্রহণ করতে পারবেন। একই সঙ্গে ব্যবসায়িক জোটের ব্যাপারে একটি কথা হয়েছে। এছাড়াও বেশিরভাগ চুক্তি আমরা যেটি জেনেছি যে বাণিজ্যিক, কৃষি এই ধরনের চুক্তিগুলো রয়েছে, এবং এটির বিষয়ে আসলে বিস্তারিত আর কিছুক্ষণের মধ্যে আমরা আপনাদেরকে জানাতে পারবো। তবে বৈঠকটি এখনো পর্যন্ত যেটি জানা যাচ্ছে যে একটি সফল বৈঠক হয়েছে, এবং দু দেশের মধ্যে যে বিদ্যমান দূরত্বটি তৈরি হয়েছিল গত 16-17 বছরে, সেই জায়গাটাতে কিছুটা নৈকট্য আশা করা যাচ্ছে, সেটি আসবে। তবে আমরা এই দ্বিপাক্ষিক বৈঠকের পরপরই কিন্তু আমরা দেখছি যে পাকিস্তানের যিনি বাণিজ্য মন্ত্রী রয়েছেন তিনিও কিন্তু ইতোমধ্যেই বাণিজ্য উপদেষ্টার সঙ্গে একই গাড়িতে করে তারা বেলা 11টায় প্রবেশ করেছে এই প্রিমিসেসে, এবং এখানে তাদেরও বৈঠক করবার কথা রয়েছে। সব কিছু মিলিয়ে আজকের বৈঠকে কিন্তু জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তিনিও ছিলেন এখানে, এবং দ্বিপাক্ষিক আলোচনার ক্ষেত্রে নিরাপত্তার যে আঞ্চলিক নিরাপত্তা সেই বিষয়গুলো এখানে আলোচিত হয়েছে। সব কিছু মিলিয়ে এই দুদেশের ভেতরে যে সম্পর্কের যে একটা শীতলতা ছিল সেটাকে কিছুটা উষ্ণতা দেবার একটা প্রয়াস আমরা লক্ষ্য করছি, এবং সেটির জায়গা থেকে আসলে কতটুকু সফল হলো বা বাণিজ্যিক যে চুক্তিগুলো হবার কথা আমরা জানতে পেরেছি এখনো পর্যন্ত, সেটির বিস্তারিত হয়তো কিছুক্ষণ পরেই জানা যাবে। কেননা পররাষ্ট্র উপদেষ্টা এখান থেকে কিছুক্ষণ পরেই ফরেন সার্ভিস একাডেমিতে তিনি ব্রিফ করবার কথা রয়েছে, সেটির মাধ্যমে আসলে যে প্রশ্নগুলো রয়েছে সেটি উত্তর খোলাসা হবে। তো এই ছিল এখনো পর্যন্ত আমার কাছে বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম হোটেল সোনারগাঁওয়ে। দীর্ঘদিন পর বিশ্ববিদ্যালয়গুলো নির্বাচনী আমেজে জমজমাট। ছাত্র সংসদ নির্বাচন শুধু ক্যাম্পাস ভিত্তিক কিছু নেতৃত্ব তৈরির মাধ্যম নয়, এটি আগামীর জাতীয় নেতৃত্বের বীজ বপনের ক্ষেত্র বলে মত সাধারণ শিক্ষার্থীদের। বিশ্লেষক বলছেন, শিক্ষা নিয়ে রাজনীতি নয়, বরং শিক্ষাকে গতিশীল করার মাধ্যম হয়ে উঠবে ছাত্র সংসদ, আরও বিকশিত হবে গণতন্ত্র।
এবারের ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে ক্যাম্পাসে ফিরে আসবে সকল শিক্ষার্থীর সৌহার্দ্যপূর্ণ অবস্থান। বিস্তারিত মাইমুনা হায়দার চৌধুরীর রিপোর্টে। ছাত্রদের অধিকার আদায়ে ছাত্র সংসদ নির্বাচন দিয়ে শুরু। মানুষের অধিকার আদায়ের গণতান্ত্রিক আন্দোলনে রেখেছেন অনন্য ভূমিকা, হয়ে উঠেছেন জাতীয় রাজনীতিবিদ। দীর্ঘদিন বন্ধের পর ফের ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনের উচ্ছ্বাস। এমন অনেক উদাহরণ আছে বাংলাদেশের রাজনীতিতে, তাই ছাত্র সংসদ নির্বাচনকে জাতীয় রাজনীতিবিদ করার সূতিকাগারও বলা হয়। শিক্ষার্থীদের আশা, বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচনের মধ্য দিয়ে কমবে একাডেমিক সংকট, জাতীয় রাজনীতি পাবে সৎ ও যোগ্য নেতৃত্ব। প্রত্যেকটা সংগঠন থেকে, প্রত্যেকটা জায়গা থেকে, স্বতন্ত্র প্রার্থী থেকে নিজেদের জন্য তারা শিক্ষার্থীদের জন্য কাজ করার জন্য তারা এগিয়ে আসছে। ছাত্র সংসদটা আসলে এজন্যই প্রয়োজন যেন ছাত্রদের অধিকার নিয়ে তারা কথা বলে। স্টুডেন্টদের বিষয়গুলো নিয়ে কাজ করা, সো এইগুলো নিয়ে যে কাজ করতে পারবে তাকে আমরা অ্যাকচুয়ালি চাইবো। এখন আমরা আশা করতে পারি যে হয়তো আমাদের দাবি দাওয়াগুলো পৌঁছবে এবং আমাদের যে ইন্টারনাল প্রবলেমগুলো আছে আসলে সেগুলো কিছুটা হলেও ফিক্স হবে। এইবার আমরা যথেষ্ট আশাবাদী যে ভোট সুষ্ঠু হবে, কারণ কোনো দলীয় প্রভাব নেই। এখান থেকে সত্যিকারের দেশের জন্য দেশের উপকারে আসবে এবং নেতৃত্ব বেরিয়ে আসবে বলে আমরা বিশ্বাস করি। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, 3 দশকের অচলায়তন ভেঙে জাহাঙ্গীরনগর এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও উচ্ছ্বসিত। নিজেদের প্রতিনিধি নির্বাচনের মধ্য দিয়ে শিক্ষা ও গবেষণা সহ সব সংকট কাটিয়ে ওঠার আশা তাদের। যে প্রার্থী আমাদেরকে একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি করতে পারবে, ভয়ভীতিহীন এবং দলীয় দলের বাদ দিয়ে সাধারণ শিক্ষার্থীদের অধিকার নিয়ে যারা কাজ করবে, আমরা তাদের জন্য কাজ করব। দীর্ঘ 3 যুগ পর সচল হচ্ছে, আমাদের কাছে তাদের ফার্স্ট অফ অল চাওয়াটা হবে যেন পরবর্তী বছরগুলোতে রাষ্ট্র যেন সচল হয়, সে বিষয়ে একটা কার্যকরী ভূমিকা রাখতে হবে তাদের। শিক্ষার্থীদের কাছ থেকে নিয়ে প্রস্তাবনাগুলো তারা সিন্ডিকেটে ওঠাতে পারবে এবং সিন্ডিকেটে কি ডিসিশন হয় না হয় সেই জিনিসগুলো সাধারণ শিক্ষার্থীরা ভালোভাবে জানতে পারবে। বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ হবে গণতন্ত্র চর্চার এক অনন্য উৎস। একই সঙ্গে শিক্ষার্থীদের অধিকার এবং দাবি আদায়ের প্ল্যাটফর্ম হয়ে ভবিষ্যৎ বাংলাদেশকে নতুন বার্তা দেবে, এমনটাই বলছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এই অধ্যাপক। শিক্ষার্থীদের প্রতিনিধি না থাকলে তারা যেখানে অধ্যয়ন করে তাদের কমিউনিটি রিপ্রেজেন্টেশন থাকে না। শিক্ষার্থী সংসদে যারা নির্বাচন করছেন তারা এর মধ্যে তৈরি হচ্ছেন, যারা ভোট দিচ্ছেন তারাও একটা চর্চা করছেন। শিক্ষার্থী সংসদের কাজ হলো অধিকারকে রক্ষা করা, বঞ্চনা থেকে মুক্ত করা। নেতৃত্ব গড়ে ওঠে আলোচনায়, মত প্রকাশে আর দায়িত্বে। দীর্ঘদিন পর চালু হতে যাওয়া ছাত্র সংসদ হোক ভবিষ্যতের দিশা আর শিক্ষার্থীদের প্রকৃত কণ্ঠস্বর। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী শাবাবু আছে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী মওদুদ রানা। সরাসরি প্রথমে যাচ্ছি ওয়াসির কাছে। ওয়াসি, নির্বাচনী হাওয়া বইছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। ডাকসু নির্বাচনের তারিখ যতই ঘনিয়ে আসছে, নির্বাচনী প্রার্থীদের মধ্যে ততই নির্বাচনমুখী কার্যক্রম বেশি আমরা দেখতে পাচ্ছি। আজকে সকাল থেকে আমরা দেখেছি যে বিভিন্ন প্যানেলের প্রার্থীরা তারা বিভিন্ন কার্যক্রম করেছেন, মতবিনিময় সভা, সংবাদ সম্মেলন ইত্যাদি করে কিন্তু তারা ব্যস্ত সময় পার করছেন। আজকে সকালে আমরা দেখেছি জুবায়ের মোসাদ্দিক নামে প্যানেলের নামে একটা প্যানেল তারা একটি সংবাদ সম্মেলন করেছেন এবং সংবাদ সম্মেলনের মধ্যে তারা বেশ কিছু দাবি জানিয়েছেন। তার মধ্যে উল্লেখযোগ্য ছিল যে শিক্ষার্থীদের যারা প্রার্থী রয়েছেন ডাকসু নির্বাচনের তাদেরকে যাতে ডোপ টেস্টের আওতায় আনা হয়, যেই ডাকসু নির্বাচনের যেই ব্যালট ফর্ম সেখানে যাতে প্রার্থীদের ছবি সংযুক্ত করা হয় এবং তাছাড়াও কয়েকটি কেন্দ্র বাড়ানোর কথা তারা বলেছেন। এছাড়াও সম্মিলিত শিক্ষার্থী ঐক্য নামে একটি নতুন প্যানেলের আমরা আত্মপ্রকাশ হতে দেখেছি। আমরা একটু পরে শিবিরের একটি মতবিনিময় সভা হওয়ার কথা রয়েছে, তারপরে বাম জোটের একটি সংবাদ সম্মেলন হওয়া রয়েছে। তো মোটামুটি সরগরম কিন্তু রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নির্বাচনী প্রচারণায়। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চলে যাব, সেখানে আছেন আমাদের সহকর্মী মওদুদ রানা রাকসু নির্বাচনের সর্বশেষ খবর জানতে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, সিনেট ছাত্র প্রতিনিধি এবং হল সদস্য, এই 3টি বিভাগে আসলে মনোনয়ন
ফর্ম বিতরণ শুরু হয়েছে সকাল থেকে এবং রাষ্ট্র কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র নিয়ে বসে রয়েছেন। তবে এখন পর্যন্ত কোনো প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেনি। আমি এই মুহূর্তে রয়েছি রাকসুর যে কোষাধ্যক্ষের কার্যালয়, এখান থেকে মূলত নির্বাচনী যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো পরিচালনা করা হচ্ছে। আমরা দেখেছি যে রাকসুর নির্বাচনী যারা কর্মকর্তারা রয়েছেন তারা সকাল 10টা থেকে মনোনয়নপত্র নিয়ে বসে রয়েছেন, তবে কোনো প্রার্থী এখন পর্যন্ত আসেনি। এবং এই কোষাধ্যক্ষের কার্যালয় থেকে রাকসুর যে কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং যে সিনেট ছাত্র সদস্য রয়েছেন সেই ফর্ম এখান থেকে বিক্রি করা হচ্ছে এবং অন্যদিকে হল সংসদের যে মনোনয়ন ফর্ম সেটি হলের যে অফিস রয়েছে সেখান থেকে আসলে বিতরণ করা হচ্ছে। এবং আমরা যতটুকু জানি যে রাকসুতে 25টি পদের মধ্যে যে কেন্দ্রীয় ছাত্র সংসদ সেখানে 23টি নির্বাচন হবে, সিনেটের যে ছাত্র সদস্য রয়েছে সেখানে 5টি পদে নির্বাচন হবে, হল সংসদের 17টা পদের মধ্যে 15টা পদে আসলে নির্বাচন হবে। রাকসু ও সিনেটের ফর্মের দাম ধরা হয়েছে 300 টাকা, অন্যদিকে হল সংসদের ফর্মের দাম ধরা হয়েছে 200 টাকা। এবং আমরা হলগুলোতে খোঁজ নিয়েছি, হলের যে অফিসগুলো রয়েছে তারা বলছেন যে এখন পর্যন্ত কোনো প্রার্থী সেখানে তাদের মনোনয়ন ফর্ম সেটি সংগ্রহ করতে যায়নি। এবং তারা যেটি বলছেন যে সকাল 10টায় আনুষ্ঠানিকভাবে তারা কার্যক্রম শুরু করেছেন, তারা মনোনয়নপত্র এখানে রেখেছেন, যারা প্রার্থী হবেন তারা ব্যাংকে টাকা জমা দিবেন, এরপর এখান থেকে সেই মনোনয়নপত্রটি সংগ্রহ করবেন এবং তার জন্য তারা 4টা পর্যন্ত অপেক্ষা করবেন। এবং স্থগিত আদেশের পর আজকে থেকে আসলে এই মনোনয়ন ফর্ম সংগ্রহ শুরু হয় এবং সেটি আগামী 26 তারিখ পর্যন্ত চলবে এবং পরে 27 এবং 28 আগস্ট সেটি বাছাই হবে এবং 15ই সেপ্টেম্বর নির্বাচন হবে। এবং স্থগিত আদেশের পর আজকে থেকে মনোনয়ন ফর্ম বিক্রি শুরু হওয়ায় উদ্দীপনা রাজশাহী বিশ্ববিদ্যালয় জুড়ে। এই ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং তার আগে যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে 7ম দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। বেলা 11:30টার পর বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ সাক্ষ্য গ্রহণ শুরু হয়। আজ 4 জনের সাক্ষ্য গ্রহণের কথা রয়েছে। এর আগে এই মামলায় সাক্ষ্য দিয়েছেন 16 জন। এদিন সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। মেহেরপুরে গুম করে হত্যার অভিযোগে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। এছাড়াও শাপলা চত্বর গণহত্যা মামলায় সাবেক আইজিপি শহীদুল হক সহ গ্রেফতার 4 জনকে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল 1। বাগেরহাটে 4টি আসন পুনর্বহালের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন এলাকাবাসী। এতে বন্ধ রয়েছে দূরপাল্লার যানবাহন। সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকে এ কর্মসূচি চলবে বিকেল 5টা পর্যন্ত। সকালে খুলনা বাগেরহাট মহাসড়কের অন্তত 10টি স্থানে গাড়ি ও বেঞ্চ রেখে অবরোধ করেন সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। এতে বন্ধ হয়ে যায় দূরপাল্লার যানবাহন চলাচল। বিকল্প উপায়ে গন্তব্যে যেতে দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রী ও চালকদের। আন্দোলনকারীদের দাবি জেলার 4টি আসনই বহাল রাখতে হবে। গত 30 জুলাই নির্বাচন কমিশনের বিশেষ কারিগরি কমিটি বাগেরহাটের 4টি আসন কমিয়ে 3টি করার প্রস্তাব দেয়। পরে সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে এই প্রস্তাব বাতিলের দাবি জানান। 4টি আসনকে একটা আসন কেটে নিয়ে যে সিইসি যে সিদ্ধান্ত নিচ্ছে, আমরা এই সিদ্ধান্ত থেকে সিইসিকে সরে আসার জন্য জোর প্রতিবাদ অনুরোধ করতেছি। আমরা এই আঞ্চলিক স্বার্থ রক্ষা করার জন্য লাগে জীবন দেব, রক্ত দেব। জরুরি এলপি গ্যাস মার্কেটিং এ দেওয়ার জন্য, কিন্তু এখানে আইসে দেখি যে রাস্তা বন্ধ, যাইতে পারতেছি না। বিস্তারিত জানাতে বাগেরহাটের ফকিরহাটের কাটাখালী মোড় এলাকায় আছেন সহকর্মী আলী আকবর টুটুল। সরাসরি যাচ্ছে তার কাছে। বাগেরহাটের 4টি সংসদীয় আসনের একটি আসন কেটে নেওয়ার কারণে আসলে বাগেরহাটের বাসী ফুঁসে উঠেছে এবং আমরা জানি যে আসলে পূর্ব নির্ধারিত যে আজকে সকাল 8টা থেকে 4টা পর্যন্ত যে হরতাল চলার কথা ছিল, কিন্তু সেটা কিন্তু সকাল 8টা থেকে শুরু হয়েছে। আমরা জানি যে আসলে বাগেরহাটের যে মূল 3টি প্রবেশপথ রয়েছে, একটি হলো খুলনা, একটি গোপালগঞ্জ এবং পিরোজপুর। আসলে 3টি পথ কিন্তু এখন বন্ধ রয়েছে। আসলে এখানে আন্দোলনকারীরা এবং তারা যে ধর্মঘট যারা ডাকছেন তারা এবং সকল সম্মিলিত নেতৃবৃন্দ কিন্তু অংশগ্রহণ করেছেন এবং তারা সড়কে গাছের গুঁড়ি আগুন
প্রতিবাদ করছেন। তাদের একটাই দাবি যে বাগেরহাটের যে 4টি আসন সেই পূর্ণবহাল তাদের করতে হবে। আসলে এটা বাগেরহাটবাসীর অধিকার, সেই অধিকার আসলে যে খর্ব করা হয়েছে এই কারণেই আজকে সাধারণ মানুষও কিন্তু মাঠে নেমেছে। আমরা যদি বলি এখানে সকল রাজনৈতিক দলের পাশাপাশি যে এখানে ব্যবসায়ী সংগঠন রয়েছে এবং এখানে কৃষক মজুর যারা রয়েছেন এবং সকলে কিন্তু তারা কিন্তু একমত পোষণ করেছেন যে আসলে এখানে যে তাদের দাবি এই দাবিটা মেনে নিতে হবে। কারণ কি সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের জেলা এবং 1970 সাল থেকে কিন্তু এই আসনগুলো 4টি আসনই ছিল। এরপরও কিন্তু সেই 70 সালের পর থেকে কিন্তু আসলে জনসংখ্যা বেড়েছে, ভোটার সংখ্যা বেড়েছে এবং অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে, কিন্তু সেইখানে এই 4টি আসন থেকে একটি আসন কমিয়ে নেওয়ার এটা অযুক্তি বলে দাবি করছেন এখানকার নেতৃবৃন্দ। আমরা যদি বলি যে আঞ্জলি যে এখানে যে অনেক দাবি দেওয়া রয়েছে এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু এই কর্মসূচি চলবে এমনটাই কিন্তু জানিয়েছেন। আমার কাছে ছিল এবং বাগেরহাটের কাটাখালী মোড় থেকে এবং এই হরতালের সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম বাগেরহাটে। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। নির্বাচন সামনে রেখে প্রস্তাবিত সীমানা নিয়ে দাবি ও আপত্তি বিষয়ক আবেদনের শুনানি চলছে। প্রথম দিনে কুমিল্লা অঞ্চলের আসন নিয়ে শুনানি করছে ইসি। এই মুহূর্তে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আছেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু। সরাসরি যাচ্ছি তার কাছে। কুমু, আজকে যে নির্বাচনী যে সংসদীয় আসনে যে সীমানা, সেই সীমানা নিয়ে আসলে চলছে শুনানি এই মুহূর্তে। কারণ সারা দেশে 300 আসনের বিপরীতে প্রায় 83টি আসনের বিপরীতে প্রায় 1760টির মতো আবেদন পড়েছে। তো আজকে যে কুমিল্লা অঞ্চলের, সেই কুমিল্লা অঞ্চলে যেসব আসন এবং যেগুলো আসন রয়েছে সেই আসনগুলোর মূলত আজকে শুনানি চলছে। তারা আপিল করেছিল নির্বাচন কমিশনের কাছে যে যেসব আসনে লোকজন বা সেখানকার জনসংখ্যা বা মানুষ মনে করছে যে সেখানে আসন বাড়ানো দরকার বা সেখান থেকে কোনো একটা উপজেলা কমিয়ে বা তাদের আসনে কোনো সমস্যা আছে, এই সমস্যা নিয়েই মূলত আপিল করেছে। আর এই আপিলেরই আজকে শুনানি হচ্ছে। এই শুনানি চলবে প্রায় 4 দিন চলবে নির্বাচন কমিশনে। তবে আজকে যাদের শুনানি হচ্ছে সেটি কুমিল্লা অঞ্চলের এবং ইতোমধ্যে প্রধান নির্বাচন কমিশনারও শুনানি শুরু করেছেন। আমরা যেটা দেখেছি এই মুহূর্তে এখন চলছে ব্রাহ্মণবাড়িয়ায় যেসব আসন রয়েছে সেসব আসনের শুনানি চলছে। শুনানির পরে আসলে সবশেষ 4 দিন পরেই সিদ্ধান্ত হবে যে সব সংসদগুলো যেসব শুনানি হয়েছে এবং আপত্তি এসেছে এই আপত্তিগুলোর বিপরীতে প্রকৃতপক্ষে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন বলছে যে ভৌগোলিক অখণ্ডতা, জনসংখ্যা সব কিছুকে বিবেচনা করেই মূলত তারা সংসদীয় আসনের খসড়া চূড়ান্ত করেছিল। এই আপত্তি নিষ্পত্তির পরেই সেটি চূড়ান্ত হবে। সরাসরি যুক্ত ছিলাম আগারগাঁওয়ে। সংবিধানের মূল নীতিমালা পরিবর্তন করবে নির্বাচিত সরকার বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জিয়া পরিষদ আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন তিনি। সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের সরকার তৈরি করুন। তার প্রয়োজনে যদি হয় গণতন্ত্রের স্বার্থে, দেশের রাষ্ট্রের স্বার্থে সংবিধান যদি সংশোধন করতে হয় তারা করবে, সেটা তাদের দায়িত্ব। বিভিন্ন কমিশন গঠন হয়েছে, যে সংস্কারগুলো আমরা সবাই মিলে আমরা ঐক্যমত পোষণ করছি সেগুলো আমাদের একটা সুপারিশ আকারে থাকবে এবং নির্বাচিত পার্লামেন্ট প্রয়োজনে সেগুলো সংশোধন করবেন, আইনীকরণ করবেন, আইনে পাস করবেন। কক্সবাজারের সীমান্তবর্তী উখিয়া ও টেকনাফ এই 2 উপজেলার 32টি ক্যাম্প ঘিরেই মিয়ানমারের বাস্তুচ্যুত 13 লাখ রোহিঙ্গার বসবাস। অথচ সেখানে স্থানীয় জনগোষ্ঠীর সংখ্যা মাত্র 5 লাখ। এতে অতিরিক্ত জনচাপে তৈরি হয়েছে বহুমুখী সংকট, বাড়ছে সামাজিক ও পরিবেশগত নিরাপত্তা ঝুঁকি। বিস্তারিত সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। বিশ্বের সবচেয়ে বড় আশ্রয় শিবির কক্সবাজারের উখিয়ার কুতুপালং। লাখ লাখ রোহিঙ্গা এখানে আশ্রয় নিয়েছেন। পাশাপাশি টেকনাফের আশ্রয় শিবিরেও অবস্থান করছেন আরও কয়েক লাখ রোহিঙ্গা। এই বিপুল সংখ্যক বাস্তুচ্যুত জনগোষ্ঠীকে জায়গা দিতে গিয়ে স্থানীয় অনেকেই হারিয়েছেন বসত ভিটা, কৃষিজমি কিংবা জীবিকা। প্রতিদিনই রোহিঙ্গা ক্যাম্পে উৎপন্ন হচ্ছে বিপুল পরিমাণ বর্জ্য, যার প্রভাবে আশপাশের পরিবেশ ভয়াবহভাবে দূষিত হচ্ছে। বন্ধ হয়ে গেছে অনেক স্থানের চাষাবাদ। রোহিঙ্গাদের বজ্রগুলো এসে আমাদের
ফসলি জমিগুলো সব নষ্ট করে ফেলতেছে এখন। এই দূষণের পরে চারদিকের বায়োডাইভার্সিটি খুবই হুমকির মধ্যে পড়ছে। এদিকে প্রশাসন রোহিঙ্গাদের নিয়ন্ত্রণে আশ্রয় শিবির ঘিরে কাঁটাতারের বেড়া দিলেও তা কেটে বা নানা উপায়ে আশ্রয় শিবির ত্যাগ করছেন অনেক রোহিঙ্গা। এতে বাড়ছে মাদক অপহরণ সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড। চুরি, ডাকাতি, রাহাজারি সবকিছু তারাই করতেছে এখানে। রোহিঙ্গা এখন আমাদের জন্য একটা বিশাল ধরনের একটা বোঝা। এ বিষয়ে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার জানিয়েছেন, দাতা সংস্থাগুলো আগের মতো সক্রিয় নয়। দাতাদের এক ধরনের ফেটিক, এক ধরনের তারা নিজেরাও ক্লান্ত হয়ে পড়েছে এবং তাদের বিভিন্ন রকম বৈশ্বিক সংকটের কারণে তাদের দৃষ্টি উন্নত সরে গেছে। গেল 8 বছরে আশ্রয় শিবিরে জন্ম নিয়েছে 2,40,000-এর বেশি শিশু। এতে দিন দিন সংকট আরও বাড়ছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। রোহিঙ্গা সংকট সমাধানে বিকেলে কক্সবাজারে শুরু হচ্ছে 3 দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন। বিস্তারিত জানাতে কলাতলী এলাকায় আছেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। সরাসরি যাচ্ছে তার কাছে। রুবেল, কক্সবাজারে শুরু হতে যাচ্ছে আন্তর্জাতিক অংশীজন সংলাপ, যেটি রোহিঙ্গা সংকট নিরসনে যে পথ বেছে নেওয়া হবে সেটি জন্য আজকে থেকে শুরু হচ্ছে আন্তর্জাতিক অংশীজন সংলাপ। আজকে যেহেতু বিকেল দিকে শুরু হবে, সেই ক্ষেত্রে আমরা যতটুকু জানতে পেরেছি সেটি হচ্ছে ইনানিতে এই বৈঠকটি হবে। সেখানে প্রথম দিন সংলাপের যারা রোহিঙ্গা রয়েছে, এই রোহিঙ্গারা এবং স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে তাদের যে রোহিঙ্গারা কেন প্রত্যাবাসন করলে কি করতে হবে না করতে হবে এসব বিষয় তো যারা রোহিঙ্গা কমিউনিটির যারা প্রতিনিধি রয়েছে তাদের সঙ্গে আলাপ করা হবে এবং তাদের সমস্যাগুলো তারা লিপিবদ্ধ করবেন। পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠী যেখানে রোহিঙ্গা রয়েছে 13 লাখ, আর 2টি উপজেলায় রোহিঙ্গা রয়েছে 5 লাখ, সেখানে যারা স্থানীয় বাসিন্দা রয়েছে তারাও আসলে কি ধরনের সমস্যা ভোগ করছে, কিভাবে প্রত্যাবাসনটা এগিয়ে নেওয়া যায়, এসব বিষয় নিয়ে কিন্তু আজকে প্রথম দিন উদ্বোধনের দিন কিন্তু এই কার্যক্রম চলবে। তবে দ্বিতীয় দিন থেকে আসলে যতটুকু আমরা জানতে পেরেছি, সকাল 10টা থেকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস অংশগ্রহণ করবেন সম্মেলনের দ্বিতীয় দিন। সেখানে বাংলাদেশের নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং জাতিসংঘের যিনি বাংলাদেশের আবাসিক প্রধান রয়েছে তিনিও থাকবেন। তারা দীর্ঘ সময় ধরে আলাপ আলোচনা করবেন এবং সেখানে রোহিঙ্গা সংকটের যে সমস্যা বা সমাধানগুলো কী কী হতে পারে সেসব বিষয় নিয়ে সব বিষয়গুলো আলোচনা হবে। এবং তারা এর পরদিন আমরা যতটুকু জানতে পেরেছি, প্রধান উপদেষ্টা রোহিঙ্গা ক্যাম্পে যেতে পারেন এবং রোহিঙ্গাদের সঙ্গে আলাপ করতে পারেন। এই যে সম্মেলনটিকে কেন্দ্র করে কিন্তু যারা কক্সবাজারের মানুষজন রয়েছে তারা আসলে বলছেন একটি পথ বের হবে যাতে দ্রুত সময়ের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন যাতে শুরু হয় বা রোহিঙ্গাদেরকে স্বদেশে ফেরত পাঠানো যায় সেটির একটি পথ খুঁজে বের হবে। এবং এটি আগামী সেপ্টেম্বরের 30 তারিখ যেটি জাতিসংঘের সাধারণ অধিবেশন হবে, সেখানে সাইড লাইনে যে রোহিঙ্গা সংকট সমাধানের যেসব বিষয়গুলো রয়েছে সেসব বিষয়গুলো তুলে ধরা হবে বলে জানা গেছে। তো এ ছিল আমার কাছে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম কক্সবাজারে। গাজীপুরে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের প্রথম ধাপের 18 কিলোমিটার অংশ খুলে দেওয়া হলো। সকাল 11টায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা ফাউজুল কবির খান। এক্সপ্রেসওয়েতে সিএনজি, অটোরিকশা ও মোটরসাইকেল চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে এই অংশে কোনো ইউটার্ন থাকবে না। যানবাহনের ধরন অনুযায়ী টোল নির্ধারণ করা হয়েছে। 48 কিলোমিটার দীর্ঘ এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ শুরু হয় 2022 সালের মে মাসে। ভোগড়া বাইপাস থেকে মদনপুর পর্যন্ত এই প্রকল্পের 80% কাজ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। নির্ধারিত সময় অনুযায়ী পুরো এক্সপ্রেসওয়ে হস্তান্তরের সময়সীমা 2026 সালের জুন। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, নিশ্চল গাড়ির চাকা, এটাই যেন রাজধানী ঢাকার নিত্যদিনের চিত্র। সম্প্রতি এই শহরের সড়কে মরার ওপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে পুলিশের পরীক্ষামূলক ডাইভারশন। যানজট নিয়ন্ত্রণের জন্য নেওয়া এই উদ্যোগ যেন যানজট আরও বাড়িয়েছে বলে মনে করছেন নগরবাসী। পরিবহন বিশেষজ্ঞের দাবি, নগরীর 69টি স্থানে চালু হওয়া এই ডাইভারশনে অল্প কিছু জায়গায় হয়তো সুবিধা মিলছে, কিন্তু সামগ্রিকভাবে যানজট এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয়েছে। বিস্তারিত শাহিন আলমের রিপোর্টে।
যাত্রী নিয়ে মহাখালী থেকে হাতিরপুল আসছিলেন সিএনজি চালক সাইফুল। কারওয়ান বাজারের সার্ক ফোয়ারা মোড় পার হয়ে হাতিরপুল ঢোকার মুখে গিয়ে বিপাকে পড়েন তিনি, কারণ রাস্তা বন্ধ। পুরো ঢাকা শহরটা এরকম করে খালি বেড়া দিছে, এক রাস্তা দেখতে সোজা খোলা আছে, এটা বন্ধ করে দিয়া ওই কোন মাথা দিয়ে দিছে আধা ঘন্টা 2 ঘন্টা ঘুরে আইতেছে। কোনো পূর্ব ঘোষণা ছাড়াই সম্প্রতি এই পথে ঢোকা বা বেরোনো দুটি পথ বন্ধ করেছে পুলিশ। অনেক কষ্টই ভোগান্তি এই রাস্তাটা বন্ধ করাতে। এই মাথাতে ঘুরে আনবো কই যাবো, এই রাস্তাটা বন্ধ, আমি যাবো কই? সম্প্রতি ঢাকা মেট্রোপলিটন পুলিশ রাজধানীবাসীকে যানজটের হাত থেকে কিছুটা মুক্তি দিতে শহরের বিভিন্ন মোড়ে ডাইভারশন কর্মসূচি চালু করেছে, তবে বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। সরজমিনে দেখা যায় মহাখালী থেকে বিজয় সরণি হয়ে মিরপুর যাবার মূল পথ বন্ধ থাকায় গাড়িগুলোকে দীর্ঘ পথ ঘুরে ইউটার্ন নিতে হচ্ছে। এতে উল্টো তৈরি হচ্ছে তীব্র যানজট। একই চিত্র দেখা গেছে ডাইভারশন চালু থাকা বাকি মোড়গুলোতে। ভুক্তভোগীদের অভিযোগ, বিকল্প রুট সম্পর্কে পর্যাপ্ত তথ্য না থাকায় এবং পূর্ব প্রস্তুতির ঘাটতিতে এই ডাইভারশন কার্যক্রম তাদের দৈনন্দিন চলাচলকে আরও কষ্টকর করে তুলছে। ইউটার্নটা বন্ধ করে দিয়ে ওদিকে দিয়ে আরো একটা ঝামেলা সৃষ্টি করছে। ঝামেলা জ্যাম হয়, এটা খোলা থাকলেই বেশি ভালো আমাদের জন্য। এদিকে পুলিশ বলছে নগরবাসীর বৃহত্তর স্বার্থে পরীক্ষামূলকভাবে এইসব ডাইভারশন চালু করা হয়েছে। গাড়ির যে বর্তমান গতি সেটা আর একটু বৃদ্ধি করা এবং জনভোগান্তিটা কমানোর চেষ্টা। আর পরিবহন বিশেষজ্ঞের মতে ডাইভারশনের মাধ্যমে সমস্যা যদি এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর হয় তাহলে এটা ফলপ্রসূ কিছু বয়ে আনবে না। ইউটার্নের জায়গা পর্যাপ্ত আছে কিনা এবং সেখানে কোনো গাড়ি দাঁড়িয়ে আছে কিনা এগুলোকে বিবেচনায় আনতে হবে। আদারওয়াইজ দেখা যাবে যে শুধুমাত্র সেটা এক জায়গার সমস্যা অন্য জায়গায় শিফটের মতো ব্যাপারটা হয়ে যাবে। সম্প্রতি রাজধানীর 40টি গুরুত্বপূর্ণ মোড়ে পরীক্ষামূলকভাবে ডাইভারশন চালু করার পর আবার নতুন করে আরও 29টি মোড়ে ডাইভারশন চালু করেছে ডিএমপি। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা। এর কারণে সিলেটের পর্যটন কেন্দ্রগুলো নাজুক পরিস্থিতির মধ্যে পড়েছে। সাদাপাথর, জাফলং, বিছানাকান্দি, রাংপানির প্রাকৃতিক রূপ বদলে দিয়েছে পাথর লুটেরারা। তবে নতুন জেলা প্রশাসক যোগদান করে নিয়েছেন কঠোর অবস্থান। মঙ্গলবারের মধ্যে সাদা পাথর ফেরাতে দিয়েছেন নির্দেশ। দেখলে মনে হতে পারে মরুভূমি, যতদূর চোখ যায় ধুধু বালুকা বেলা, অথচ সিলেটের এই এলাকা একসময় থরে থরে পাথরে সাজানো ছিল। পাহাড় থেকে নেমে আসা স্বচ্ছ পানির সঙ্গে পাথরের মিতালির অপরূপ দৃশ্যে ছেদ বসায় লুটেরারা। দীর্ঘ 1 বছর লুটপাটের পর নড়ে চড়ে বসে প্রশাসন। লুটের পাথর ফেরত আনার জন্য যৌথ বাহিনী অভিযান শুরু করে গত 13 আগস্ট থেকে। গত বৃহস্পতিবার সিলেটে যোগ দেন নতুন জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলম। যোগদানের পরই ছুটে যান ভোলাগঞ্জের পর্যটন এলাকা সাদা পাথরে। শুক্রবার সেখানে যান 2 সচিবও। লুটেরাদের কালো থাবা থেকে মুক্তি পায়নি প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা জাফলংও। বারবার নৌকা ভেঙে দিয়েও পাথর লুটপাট দমানো যায়নি। শেষে কঠোর অবস্থান নেয় যৌথ বাহিনী। সিলেটের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র বিছনাকান্দির পাথরও পায়নি ছাড়। লুট হয়ে গেছে সেগুলো। এমনকি নতুন পর্যটন কেন্দ্র রাংপানি থেকেও উধাও পাথর। সাদা পাথর পর্যটন এলাকা থেকে চুরি হয়ে যাওয়া পাথর। এদিকে আগামী 26 আগস্টের মধ্যে সিলেটের সাদা পাথর এলাকার লুট হওয়া পাথর নিজ উদ্যোগে ফেরত দিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন নবনিযুক্ত জেলা প্রশাসক। এ নিয়ে শনিবার দিনব্যাপী মাইকিং করে বিভিন্ন এলাকায় প্রচারণা চালানো হয়। যাদের কাছে পাথর আছে এটা সেটাই নিজ দায়িত্বে উৎসমুক্ত রেখে আসবে গোলাগঞ্জে। যদি এই 26 তারিখের মধ্যে না করে, এটা 26 তারিখের পরে আমরা যাদেরকেই পাবো, যার কাছে পাবো, মামলা হবে, জেলদা হবে। এর আগে কোম্পানিগঞ্জের সাদা পাথর কাণ্ড নিয়ে তোলপাড় শুরু হলে স্থানীয় প্রশাসনের জড়িত থাকার অভিযোগে গত 18 আগস্ট প্রত্যাহার করে নেওয়া হয় জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদকে এবং বদলি করা হয় কোম্পানিগঞ্জের ইউএনও আজিজুন নাহারকে। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। দেখে নেব এখনকার বায়ুমানের খবর।
বায়ুমান বিষয়ক সংস্থা আইকিউ এয়ারের সূচক অনুযায়ী বাংলাদেশে এখনকার বাতাসের মান: ঢাকা বিভাগের বায়ুর মান ৬২, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা ৬৭%। চট্টগ্রাম বিভাগে বায়ুর মান ৫৩, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা ৭৭। রাজশাহী বিভাগে বায়ুমান ৯২, যেটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা ৭০। সিলেট বিভাগে বায়ুর মান ৬০, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা ৯০%। খুলনা বিভাগের বায়ুমান ৫৩, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা ৬৯। বরিশাল বিভাগে বায়ুর মান ৬৫, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা ৬৫। রংপুর বিভাগের বায়ুমান ৬৮, যেটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা ৮৩। ময়মনসিংহ বিভাগের বায়ুর মান ৬৩, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা ৭২%। সারা দেশে বায়ুর মান সবচেয়ে ভালো চট্টগ্রাম ও খুলনায় ৫৩, আর সবচেয়ে খারাপ রাজশাহীতে ৯২। দেখছেন সময় সংবাদ। এবারে দেশে বাইরের খবর। ভারতে অনুপ্রবেশের অভিযোগে বাংলাদেশ পুলিশের এক শীর্ষ কর্মকর্তাকে আটকের দাবি করেছে বিএসএফ। স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে তাকে আটক করা হয়। টাইমস অব ইন্ডিয়া জানায়, হাকিমপুর সীমান্ত চৌকির কাছে তাকে আটক করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। পরে ওই বাংলাদেশি কর্মকর্তাকে পশ্চিমবঙ্গ পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তাকে উত্তর ২৪ পরগনার স্বরূপনগর থানায় রাখা হয়েছে। বিএসএফের কর্মকর্তার বরাত দিয়ে গণমাধ্যমটি আরও জানায়, তল্লাশি চালিয়ে তার কাছে বাংলাদেশ পুলিশের পরিচয়পত্র পাওয়া গেছে, তবে তার পরিচয় প্রকাশ করা হয়নি। তিনি বর্তমান না সাবেক কর্মকর্তা সেটিও নিশ্চিত করা হয়নি। ভয়াবহ মানবিক বিপর্যয়ের মধ্যে অবরুদ্ধ গাজা। মর্গ ভর্তি মরদেহ, শোকে ভেঙে পড়া স্বজন, চারদিকে শুধুই আহাজারি। ইসরায়েলি বর্বরতায় উপত্যকাটিতে একদিনে ৬৩ জন নিহত হয়েছেন। এর মধ্যে ১৬ জন ত্রাণের লাইনেই প্রাণ হারিয়েছেন। এমন পরিস্থিতিতে নেতানিয়াহু বলেছেন, হামাস যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তিতে রাজি হলেও ইসরায়েলি সেনারা গাজা দখলে নেবে। এদিকে গাজার শিশুদের পাশে দাঁড়াতে তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ান যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে আবেগঘন চিঠি লিখেছেন। তিনি মেলানিয়া ট্রাম্পকে উপত্যকার শিশুদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠকে ৬ চুক্তি ও সমঝোতা স্মারক সই, দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয়। বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক। ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনের আমেজ, একাডেমিক সংকট কেটে অধিকার নিশ্চিত হওয়ার আশা শিক্ষার্থীদের। গণতন্ত্র বিকাশের সুযোগ দেখছেন বিশ্লেষক। এবং জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে ৭ম দিনের সাক্ষ্য গ্রহণ শুরু। রাজসাক্ষী মামুনকে হাজির, সাবেক মন্ত্রী ফরহাদকে কারাগারে পাঠানোর নির্দেশ। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়।